মেঘ ভয়ে ভয়ে রুম থেকে বের হলো। দুটা রুম পরে একটা রুমে আলো জ্বলছে, সেটা সোফার রুম, আর সেই রুম থেকেই কান্নার শব্দ আসছে। মেঘ বুক ফুলিয়ে শ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করে পা বাড়ালো সেই রুমের উদ্দেশ্যে। যত এগিয়ে যাচ্ছে পুরুষালী কণ্ঠের কান্নার শব্দ তত বেশি তীব্র হচ্ছে। আশেপাশে দু একজনের চাপা স্বর ভেসে আসছে। মেঘ রুমের দরজায় দাঁড়াতেই চমকে উঠল। ফুফি সোফায় বসে আছেন। আবির ফ্লোরে হাঁটু গেড়ে বসে ফুফির উড়ুতে মাথা রেখে হাউ মাউ করে খাচ্ছে। আবিরের একপাশে তানভীর, অন্য পাশে আশি ফ্লোরে বসে আবিরকে শান্ত করার চেষ্টা করছে। ফুফি আবিরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর আবির অঝরে কাঁদছে। জান্নাত আসিফের পাশে সোফায় বসা। হঠাৎ দরজায় মেঘকে দাঁড়ানো দেখে জান্নাত হিম শীতল কণ্ঠে ডাকল, মেঘ, তুমি এখানে? মেঘের দৃষ্টি আবিরের পানে। মেঘের বুকের ভেতরটা ছলাৎ ছলাৎ করছে। আবির ভাইকে ভাবে কাঁদতে দেখে কাদম্বিনীর দম বন্ধ হয়ে আসছে। হৃদস্পন্দন থেমে গেছে। জান্নাতের মুখে মেঘের নাম শুনে আবির সহ সবাই আঁতকে উঠল। মেঘ রুমে ঢুকতে ঢুকতে আর্তনাদ করে উঠল, কি হয়েছে ওনার? আবির চোখ মুছে সঙ্গে সঙ্গে রুম থেকে বেরিয়ে গেছে। আবিরের পেছন পেছন তানভীরও বেরিয়েছে। মেঘ আবারও জিজ্ঞেস করল, আবির ভাইয়ের কি হয়েছে ফুপ্পি? উনি কাঁদছিলেন কেন? ফুপ্পিও ভেতরে ভেতরে কাঁদছেন। আসিফ স্বাভাবিক কণ্ঠে বলল, তেমন কিছু হয়নি, এমনিই খারাপ লাগছিল। তোমার না মাথা ব্যথা? যাও, ঘুমাও গিয়ে। আমৃত্যু ভালোবাসি তোকে, পর্ব ৩৫। লেখিকা সালমা চৌধুরী। আর আমি প্রীতম বলছি। তানভীর বন্যাদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। আবির পাশে বসে ফোনে কিছু একটা করছে। হুট করে আদি বলে উঠল, আবির ভাইয়া, তুমি আমাকে সালামি দাওনি কেন? আদির কথা শুনে মিম মেঘ দুজনেই চমকে উঠেছে। মেঘ মনে মনে ভাবছে, আপনি আমাকে এত এত টাকা সালামি দিলেন, অথচ আদিদের দিলেন না, এটা কি ঠিক হলো? আবির ভ্রু গুটিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি নামাজে যাওয়ার আগেই তোদের সালামি কাকিয়ার কাছে রেখে গেছি। কাকিয়া ব্যস্ততায় হয়তো মনে নেই, বাসায় গেলেই পেয়ে যাবি। তাছাড়া গতকাল তোদের রুমে ড্রেসও রেখে আসছে, দেখিসনি? মিম তড়িৎ বেগে পড়ল, হ্যাঁ, দেখেছি, ড্রেসটা খুব সুন্দর হয়েছে, রাতে পরবো। আদিও বলে উঠল, শার্টটা রাতেই দেখেছি, থ্যাংক ইউ ভাইয়া। তানভীর ঠাট্টার স্বরে বলল, আদি, তোর সালামি কত হলো? আদি মুখ ফুলিয়ে বলল, তোমাকে কেন বলবো? আমি রাতে ঘুমালে তুমি নিয়ে যাইতা? তানভীর হেসে বলল, সে আমি এখনই তোর থেকে নিতে পারি, নিব? আদি চিৎকার দিয়ে উঠল, না। আবির মেকি স্বরে বলল, দূর, তানভীর তোর সালামি নিয়ে কি করবে? আদি মুখ ফুলিয়ে বলল, একবার নিয়ে গেছিল। আবির ভ্রু কুচকে সন্দেহের দৃষ্টিতে তানভীরের দিকে তাকালো। তানভীর হেসে বলল, আরে ভাইয়া, ব্যাপারটা তেমন না। তা কেমন? তখন আদি আরও ছোট ছিল। আদি আমার কাছে সালামি চাইছে, তো আমি বলছি, তুই যত সালামি পেয়েছিস আমি একাই ততটা দিব। আদি যেন তার সালামি আমাকে দেখায়। তারপর আদি বের করে দিল সব। তখন মজা করে আমি একবার বলছিলাম, এখন যদি তোর সালামি আমি নিয়ে যাই তাহলে কেমন হবে? বলছি না মরেছি। আদি কাঁদতে কাঁদতে ফ্লোরে গড়াগড়ি শুরু করেছে। আমার পকেটে যত টাকা ছিল আমি সব দিয়ে দিয়েছি, তবুও আদির কান্না থামে না। আব্বু, বড় আম্মু ইচ্ছে মতো আমাকে ছাড়ছে, তবুও আদিকে থামাতে পারেনি। প্রায় ৩০-৪০ মিনিট মাটিতে গড়াগড়ি করছে। আমি সেদিনই মনে মনে কানে ধরছি, আর যাই করি, সালামি নিয়ে কোনো দিন মজা করবো না। এরপর থেকে ঈদের দিন গোসল করে রেডি হওয়ার আগেই ওদের সালামি দিয়ে দিই। হাতে যত থাকে ততই দিই। ভালোবাসা আর দেখাতে চাই না। তানভীরের কথা শুনে সবাই হাসছে। ততক্ষণে বন্যাদের বাসার কাছে চলে আসছে। মেঘ গাড়ি থেকে নেমে পড়ল, আমি যাই, তোমরা গাড়িতেই বসো। মিম পিছন থেকে ডেকে বলল, আপু, তোমার সাথে আমি আসি? মেঘ আস্তে করে বলল, আয়। আদিও বলে উঠল, আমিও আসি। আবির এবার গম্ভীর কণ্ঠে ধমক দিল, কি শুরু করছিস? মিম, আদি, তোরা কেউ যাবি না। মেঘ, তুই যা। মেঘ ভেতরে চলে গেছে। মিম আর আদি গাড়িতেই বসে আছে। বর্ণদের বাসায় কলিং বেল চাপতেই বর্ণার ছোট ভাই এসে দরজা খুলে দিল। মেঘকে দেখেই উত্তেজিত কণ্ঠে বলল, ঈদ মোবারক আপু, সালামি দিবা না? মেঘ হাসি মুখে একটা ৫০০ টাকার নোট বের করে দিল। আবিরের দেওয়া বান্ডিল যেভাবে দিয়েছিল মেঘ, সেটা সেভাবেই গুছিয়ে রেখে দিয়েছে। হাতে যা কিছু টাকা ছিল সেখান থেকে মিম আর আদিকে সালামি দিয়েছে। মেঘ বন্যার আব্বু আম্মুকে সালাম করে দ্রুত বন্যার রুমে চলে গেল। বন্যা একা একা সেলফি তুলছে। পরনে বন্যার আব্বুর দেওয়া একটা 3 পিস। বিছানার উপর তানভীর দেওয়া দামি ড্রেসটা পরে আছে। বন্যা মেঘকে দেখেই এগিয়ে এসে বলল, ঈদ মোবারক বেবি, তুই আমাদের বাসায় একা আসছিস? মেঘ মুখ বেঁকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ঈদ মুবারক। ঈদের দিন আমাকে একা বেরোতে দিবে? তোর মনে হয়? আবির ভাই, ভাইয়া, মিম, আদি সবাই আসছে। ওরা নিচে গাড়িতে।
ওনাদের ভিতরে নিয়ে আসিসনি কেন? চল ওনাদের ডেকে নিয়ে আসি। ওনাদের আসতে হবে না। তুই রেডি হ, তোকে নিয়ে ঘুরতে যাব। আমি তোর ভাইদের সাথে কোথাও যাব না, সরি। মেঘ রাগী ভাব নিয়ে বলল, কেন? আমার ভাইয়ের কি বাঘ নাকি ভাল্লুক যে তোকে খেয়ে ফেলবে? চল, আর ওই ড্রেসটা পরে যাবি। আমি তোকে সুন্দর করে ছবি তুলে দিব। তারপর যা যা বলছিলাম তাই করব। বন্যা কপাল গুটিয়ে বলল, ড্রেসের মালিককে খোঁজার আমার কোনো ইচ্ছে নেই। ড্রেস এমনিই পড়ে থাকুক। এখন নিচে চল, ওনাদের ডেকে নিয়ে আসি। আম্মু আব্বু শুনলে বকা দিবে, চল। ওনাদের ডাকতে পারি, তবে একটা শর্তে। তুই যদি বলিস তুই আমাদের সাথে ঘুরতে যাবি, তবেই ওনাদের ডাক। আর ঘুরতে গেলে অবশ্যই এই ড্রেসটা পরে যেতে হবে। আমি এই ড্রেস পরতে পারবো না। তাহলে আমিও চলে যাচ্ছি। যাওয়ার সময় কাঁদতে কাঁদতে আঙ্কেল আন্টিকে বিচার দিয়ে যাব যে তুই আমার সাথে খুব বাজে আচরণ করেছিস আর তোদের বাসায় আসতে নিষেধ করেছিস। বন্যা মেঘের হাত ধরে আটকে দিল। গম্ভীর কণ্ঠে বলল, এই ঢঙি মেয়ে, আমি তোকে কখন কি বললাম? মেঘ দাঁত কেলিয়ে হেসে বলল, তুই বলিসনি, তবে আমি ঠিকই বলবো। আমি ভাইয়াদের বলে তোদের বাসা পর্যন্ত নিয়ে আসলাম, আর তুই আমাদের সাথে যেতে রাজি হচ্ছিস না? তুই এত নিষ্ঠুর বন্যা। হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না, আমি যাব। শান্তি, এখন চল ওনাদের বাসায় নিয়ে আসি। মেঘ হাসি মুখে বলল, তোকে যেতে হবে না। তুই ওই ড্রেসটা পরে তাড়াতাড়ি রেডি হ, আমি নিয়ে আসছি ওনাদের। মেঘ চট জলদি নেমে আসলো। মেঘের ভাই বোন বাইরে আছে শুনে বন্যার ছোট ভাই ওদের এগিয়ে আনতে গেল। মিম আদি দ্রুত বেরিয়ে গেছে। তানভীর গুরুভার কণ্ঠে বলল, ও রেডি হয়ে চলে আসলেই তো হতো, আমাদের ভেতরে যাওয়ার কি দরকার ছিল? আবির গাড়ির দরজা খুলতে খুলতে বলল, তোর একমাত্র শালা তোকে নিতে আসছে, যাবি না? শ্বশুর শাশুড়িকে সালাম করতে হবে না? তানভীর দুর্বল কণ্ঠে বলে উঠল, ওদের বাসায় যেতে আমার অস্বস্তি লাগে। শ্বশুরবাড়িতে গেলে সব ছেলেদেরই এমন লাগে। এসব কোনো বিষয় না, চল। মেঘ মিমরা অনেকটা সামনে চলে গেছে। আবির আর তানভীর পেছনে বিড়বিড় করতে করতে যাচ্ছে। বাসায় ঢুকেই সবাই বন্যার আব্বু আম্মুকে সালাম করলো। বন্যার বড় আপুর টুকিটাই কথা বলে সবাই খাবার টেবিলে বসতে লাগলো। মেঘ বারবার বলে দিয়েছে যেন অল্প করে নাস্তা দেওয়া হয়, কারণ কিছুক্ষণ আগেই ফুফিদের বাসা থেকে খেয়ে আসছে তারা। সবার নাস্তা প্রায় শেষ দিকে। এমন সময় বন্যা রেডি হয়ে উপর থেকে নামছে। তানভীর দেওয়া খয়েরি রঙের ড্রেসটাতে বন্যাকে অসম্ভব সুন্দর লাগছে। সাথে হিজাব পরেছে, হাতে সিম্পল একটা পার্টস, ঠোঁটে লাল লিপস্টিক আর মুখে হালকা মেকআপে বন্যাকে আজ অপরূপ লাগছে। হঠাৎ বন্যাকে নামতে দেখে তানভীরের গলায় খাবার আটকে গেছে। বিস্ময় সমেত তাকিয়ে আছে বন্যার দিকে, ঢোক গিলতে পারছে না। তানভীর অবস্থা বুঝতে পেরে আবির তাড়াতাড়ি এক গ্লাস পানি এগিয়ে দিল। তানভীরের হৃদস্পন্দন বাহির থেকে শোনা যাচ্ছে। পানি খেয়ে সেই যে মাথা নিচু করেছে, একবারের জন্যও তাকায়নি। বন্যা নিচে এসে সবার উদ্দেশ্যে ঈদ মোবারক বলল। মিম, মেঘ, আদি একসঙ্গে ঈদ মোবারক বলল। তানভীর কোনো রকমের প্লেটের নাস্তা শেষ করেই উঠে পড়েছে। এর মধ্যে সবার খাওয়া প্রায় শেষ। বন্যার আব্বু আম্মুর থেকে বিদায় নিয়ে সবাই বেরিয়ে পড়েছে। আসার সময় ওনারা সবাইকে সালামিও দিয়ে দিয়েছে। আবির ইশারা দিতেই তানভীর বন্যার ছোট ভাইকে সালামি দিতে গেল, কিন্তু সে কিছুতেই নেবে না। মেঘের সাথে সে যতটা ফ্রি, তানভীরের সাথে তেমন না, তাই সে নিতে চাচ্ছে না। তানভীর জোরাজুরি করেই সালামি দিয়ে আসছে। তানভীর বেরিয়ে এসে বন্যার দিকে এক পলক তাকালো। সহসা দু চোখ আটকে গেছে। নিজের পছন্দ করে কেনা ড্রেস যখন প্রিয়জন পরে, তখন মনে অন্যরকম শান্তি প্রশান্তি কাজ করে। তানভীর মুগ্ধ নয়নে বন্যার দিকে তাকিয়ে আছে। বুকের ভেতরের ভূকম্পন কোনো মতেই সামাল দিতে পারছে না। আবির এগিয়ে এসে বলল, চাবিটা দে, গাড়ি আমি চালাচ্ছি। তানভীরের বুক থেকে সানগ্লাসটা খুলে তানভীরের চোখে দিয়ে বলল, সাবধান, সে কিন্তু তোর বোনের থেকেও বেশি চতুর। মান সম্মান ডুবাইস না, হিরো হতে এসে ভিলেন হয়ে যাস না। আবির গাড়িতে বসে একবার পেছনে দেখে নিল। তানভীর পাশের সিটে গিয়ে বসেছে। তার দৃষ্টি কোথায় কে জানে। আবির অতি সতর্কতার সহিত গাড়ি চালাচ্ছে। পেছনে মিম, মেঘ আর বন্যা নিজেদের মধ্যে গল্প করতে ব্যস্ত। মাঝে মাঝে আদিও তাদের সঙ্গ দিচ্ছে। সবাই ঘন্টা দুয়েক ঘোরাঘুরি করেছে। এই ফাঁকে মেঘ বন্যাকেও বেশ কিছু ছবি তুলে দিয়েছে। ঘোরাঘুরি শেষে বন্যাদের বাসার যাওয়ার সময় মেঘ বন্যার ছবি দেখে একটা ছবি সিলেক্ট করে দিল ফেসবুকে পোস্ট করার জন্য। বন্যা আর মেঘ আস্তে ধীরে কথা বললেও আবির সে কথা শুনে ফেলেছে। আবির সহসা ব্রেক কষল। পিছন ফিরে মেঘ আর বন্যার দিকে এক পলক দেখে গম্ভীর কণ্ঠে বলল, ফেসবুকে ছবি দেওয়ার অভ্যাস ত্যাগ করো। আজকের পর ফেসবুকে যেন কারো ছবি না দেখি। আবিরের কথা শুনে মেঘ ঠোঁট উল্টিয়ে কাঁদো কাঁদো মুখ করে তাকালো। আবির দেখেও না দেখার মতো করে সামনে তাকিয়ে আবারও গাড়ি স্টার্ট দিল। মেঘ আর চোখে আবিরকে দেখছে। আবির মিনহাজকে ব্লক করে দেওয়ার পরপর মেঘের ফেসবুক আইডি থেকে মেঘের সব ছবি ডিলিট করে ফেলেছে। মেঘ বিষয়টা তখনই খেয়াল করেছে। বন্যাকেও জানিয়েছে। আবিরের জেলাসি দেখে সেদিন মেঘ আনমনে অনেকক্ষণ হেসেওছে। তবে আজকে শুধু মেঘকে বলেনি, আবির বন্যাকে সহ ওয়ার্ন করেছে। আবির মেইন রোডে গাড়ি থামিয়ে তানভীরকে বলল, তানভীর, বন্যাকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আয়। বন্যা সঙ্গে সঙ্গে বলল,
আমাকে এগিয়ে দিতে হবে না, আমি যেতে পারবো। আবির রাজবাড়ী কণ্ঠে বলল, জানি, কিন্তু তুমি যেহেতু আমাদের সাথে বেরিয়েছো, তাই আমাদের উচিত তোমাকে বাসা পর্যন্ত পৌঁছে দেওয়া। তানভীর, যা। বন্যা আর কথা বাড়ালো না, সবার থেকে বিদায় নিয়ে নেমে গেল। গলির রাস্তায় তানভীর আর বন্যা হাঁটছে। তানভীর শান্ত স্বরে বলল, ঈদ মুবারক। ঈদ মুবারক। কারো মুখে কোনো কথা নেই। বাসার কাছাকাছি আসতেই তানভীর পকেট থেকে টাকা বের করে বন্যার দিকে এগিয়ে বলল, এটা তোমার সালামি, নাও। আমার সালামি লাগবে না ভাইয়া। ভাইয়া ডাক শুনেই তানভীর কপাল গুটিয়ে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, ভাইয়া ডাকছ আর সালামি নিবা না? মেঘ মিমো আমায় এত সুন্দর করে ডাকে না। তানভীরের বিরক্তি ভরা কণ্ঠে কথা বলায় বন্যা থতমত খেল। কিছু বলার আগেই তানভীর আবার জিজ্ঞেস করল, নিবে কি না? বন্যা চুপচাপ সালামি নিয়ে তানভীরের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, সালামি নিলে সালাম করতে হয়, আপনাকে সালাম করি। বন্যা একটু নিচু হতেই তানভীর এক লাফে কয়েক হাত পিছিয়ে গেল। তৎক্ষণাৎ রাগী স্বরে বলল, একদম না। তানভীরের এমন কাণ্ডে বন্যা ভ্যাবাচাকা খেল। খানিক বাদে বন্যা হাসতে হাসতে এক পা এগুতেই তানভীর গাড়ির দিকে ছুটল। বন্যা দাঁড়িয়ে থেকে একা একাই কিছুক্ষণ হাসল, তারপর বাসার দিকে চলে গেছে। তানভীরকে দৌড়ে আসতে দেখে আবির গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে তোর? কিছু না। বাসা পর্যন্ত দিয়ে আসছিস? না। আবির মেঘের দিকে তাকিয়ে বলল, কল দিয়ে জিজ্ঞেস কর বাসায় পৌঁছেছে কিনা। মেঘ বন্যাকে কল দিতেই বন্যা সালামি আর সালামের ঘটনা বলল। মেঘ হাসতে হাসতে ফোন কেটে দিয়েছে। তানভীরের স্বভাবই এমন, সালামি দেওয়া দায়িত্ব, তাই সকালবেলায় ছোটদের সালামি দিয়ে দেয়। তবে কেউ তাকে সালাম করতে আসলেই সে ছুটে পালায়। আগে প্রায় সময়ই মেঘ সালাম করার জন্য তানভীরের পিছু পিছু সারা বাড়ি ছুটত, কিন্তু এখন তা আর করে না। বন্যা জানতো না, কিন্তু তানভীরের এক্সপ্রেশন দেখে সে না হেসে থাকতে পারেনি। মেঘ কল কেটে হাসতে হাসতে বলল, বাসায় পৌঁছেছে? হাসছিস কেন? এমনি। তানভীর মনে মনে বিড়বিড় করে বলল, এই কথাটাও বোনকে বলে দিতে হয়। আবারও আওড়ালো, বোনের বান্ধবীকে পটানোর আগে বোনকেই পটাতে হবে। আবির তানভীরের দিকে তাকালো। কিছু একটা কাহিনী করেছে, সেটা ঠিকই বুঝেছে আবির, তবে কি করেছে সেটা বুঝতে পারছে না। সেসবে তেমন পাত্তা না দিয়ে বাসায় আসছে। ফ্রেশ হয়ে সবার সাথে খেতে বসেছে। পেট যতই ভরা থাকুক, যতই ঘোরাঘুরি করে আসুক না কেন, ঈদের দিন দুপুরে সবাই একসঙ্গে বসে খেতেই হবে, এটাই বাড়ির নিয়ম। আলী আহমদ খানরা আবিরদের জন্যই অপেক্ষা করছিল। আবিররা আসতেই খাওয়া দাওয়ার পর্ব শুরু হলো। অন্যান্য দিন বাড়ির বউরা না বসলেও ঈদের দিন অন্ততপক্ষে সবার সাথে বসতে হয়। খাওয়া শেষে সবাই সবার মতো রেস্ট নিতে চলে গেছে। আজ রাতে ফুফিদের খান বাড়িতে দাওয়াত দেওয়া হয়েছে। বিকেলের পর থেকেই সেই আয়োজনে ব্যস্ত সবাই। আলী আহমদ খান আর মোজাম্মেল খান সভায় বসে আছেন। ইকবাল খান বন্ধুদের সাথে দেখা করতে চলে গেছেন। আবির তানভীর দুজনেই বাড়িতে। ঈদের দিন তানভীর সচরাচর বন্ধুদের সাথে দেখা করে না। এক বিকেলের দিকে মোজাম্মেল খানের দেওয়া ড্রেসটা পরেছে। গাঢ় সবুজ রঙের গর্জিয়াস ড্রেস। চুলে একটা স্টোনের মুকুট পড়েছে। পেছন দিকে চুলগুলো ছাড়া, একদম রানীর মতো লাগছে। আত্মীয় স্বজন বেড়াতে আসলে মেঘ মিম যথাসাধ্য কাজ করলেও আজ তারা কিছুই করছে না। বিশেষ করে মেঘ ডাইনিং থেকে একটা চেয়ার নিয়ে ড্রয়িং রুমের মাঝখানে রেখে পায়ের উপর পা তুলে বসে আছে। দু হাতের কনুই অবধি মেহেদি দেওয়া, ম্যাচিং করা সবুজ কাচের চুড়িও পরনে। এক হাতে একটু পরপর চুল ঠিক করছে, আর মিম আর আদির সাথে বকবক করছে। মেঘের ক্ষুধা লাগলে আদিকে এটা সেটা দিতে বলে, কারণ সে এই ড্রেস পরে কোনোভাবেই রান্না করে যাবে না। আবির ঘুম থেকে উঠে বারান্দা থেকে মেঘের ভাবভঙ্গি দেখে নিঃশব্দে হাসছে। অতঃপর শান্ত স্বরে বলল, তোকে সারা জীবন রাজরানীর মতোই যত্নে রাখার তৌফিক আল্লাহ যেন আমাকে দেন। আবির নিচে আসতেই আলী আহমদ খান ধীর কণ্ঠে ডাকলেন, আবির। জি আব্বু। তুমি কি অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছো? জি। কেন? একটু দরকার ছিল, কিছুদিনের মধ্যে রেখে দিব। আলী আহমদ খান তপ্ত স্বরে বললেন, আমি রাখার কথা বলিনি আবির, এটা তোমার অ্যাকাউন্ট, তোমার যখন ইচ্ছা টাকা তুলবে, কিন্তু টাকাটা কেন তুলেছো সেটা আমার জানা প্রয়োজন। মিম আস্তে করে বলল। আলী আহমদ খান গুরুভার কণ্ঠে বললেন, এখানে হাজারের কথা হচ্ছে না মা, লাখের কথা হচ্ছে, তাও 4-5 লাখ নয়। তুমি যাও এখান থেকে। আবির নিশ্চুপ দাঁড়িয়ে আছে। আবিরের নিস্তব্ধতা আলী আহমদ খান সহ্য করলেও মোজাম্মেল খান সহ্য করতে পারলেন না। রাগী স্বরে বললেন, ব্যবসায় লস খেলে সেখানে শুধু শুধু টাকা নষ্ট করো না আবির। তোমার যদি মনে হয় তোমার পক্ষে ব্যবসা চালানো সম্ভব নয়, তবে ছেড়ে দাও। আমাদের ব্যবসাতে মনোযোগ দাও। অ্যাকাউন্টে টাকাগুলো এমনি এমনি জমা হয়ে যায় না, তোমার আব্বুর কষ্টে জমানো টাকা এগুলো। আবির দু আঙুলে কপালে হাত রেখে মেঘের দিকে তাকালো। মনে মনে বিড়বিড় করলো, তোকে পাওয়ার জন্য আর কত বকা আমার খেতে হবে, সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন। আলী আহমদ খান পুনরায় বললেন, দেখো আবির, তুমি যথেষ্ট বড় হয়েছ।
কি করলে ভালো হবে, কি করলে ক্ষতি হবে, সেটা তুমি খুব ভালোই বুঝো। যাই করো বুঝে শুনে করবা। আবির অনচ্ছ হেসে পড়ল। আমি যা করি বুঝেই করি, আর যা করব তাও বুঝেই করবো ইনশাল্লাহ। আবির রান্নাঘরের দিকে চলে গেছে। মোজাম্মেল খান রাগী স্বরে বললেন, ভাইজান, এই ছেলে সত্যি তোমার তো, নাকি কোথাও থেকে তুলে আনছিলা? এমন ঘাড়তাড়িমি করতে আমি আজ পর্যন্ত তোমাকেও দেখিনি। আলী আহমদ খান মলিন হেসে বললেন, তুই আবিরকে রাগিয়ে দেশ বলেই এমন করে। আরও তোলো মাথায়। আজ নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তুলছে, কাল তোমার অ্যাকাউন্ট থেকে তুলবে, পরশু আমার অ্যাকাউন্ট থেকে তুলবে, তখনও কিছু বলবে না? আলী আহমদ খান হেসে বললেন, আমার অ্যাকাউন্ট থেকে তুললেও তোর অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সাহস হবে না। তানভীর সিঁড়ি দিয়ে নামতে নামতে মনে মনে বলল, আব্বু, তোমার অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে ভাইয়া কি করবে? তুমি যার নামে টাকা জমাচ্ছ, সে তো ভাইয়ার। রাতে ফুফিরা এসে খাওয়া দাওয়া করে গেছে। আগামীকাল বিকেলে রাকিবের গায়ে হলুদ। খুব বড় অনুষ্ঠান না করলেও কাছের মানুষ, আত্মীয় স্বজনরা থাকবে। জান্নাতের শ্বশুরবাড়ির সবাই আগামীকাল দুপুর দিকেই রাকিবদের বাসায় চলে যাবে। এদিকে মেঘ আর মিমকে পাঠানোর জন্য জান্নাত আইরিন দুজনেই খুব রিকোয়েস্ট করছে। মোজাম্মেল খান প্রথম দিকে রাজি না হলেও জান্নাতের জোরাজোরিতে বাধ্য হয়ে রাজি হয়েছেন। আজ সকালে খাবার টেবিলে সবাই উপস্থিত হতেই মোজাম্মেল খান নীরবতা ভেঙে বললেন, তানভীর, আবির, আজ বিকেলে তোমরা বাসায় থেকো। আবির ভ্রু কুঁচকে বলল, আমাকে দুপুরের পরে রাকিবের বাসায় যেতে হবে। কেন চাচ্চু? আমার এক বন্ধু আসবে, সাথে তার ছেলেও আসবে। আবির স্বাভাবিক ভঙ্গিতে বলল, আসলে আসবে, আমাকে থাকতে হবে কেন? আসলে ওনারা মেঘকে দেখতে আসবে, যদি পছন্দ হয় তাহলে কথা আগাবে। মোজাম্মেল খানের কথায় আবির যেন আকাশ থেকে পড়েছে। তানভীর বসা থেকে দাঁড়িয়ে পড়ল। অনুকে দেখতে আসবে মানে? কিসের দেখা দেখি? মেঘের মনের ভেতর কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেছে। আপু কি বলছেন? ছেলে দেখতে আসবে মানে? বিয়ে? নিরুদ্বেগ ভঙ্গিতে আবিরের দিকে চেয়ে আছে, তবে আবিরের অভিব্যক্তি বোঝার উপায় নেই। বাইরে আবির যতই শান্ত থাকার চেষ্টা করুক না কেন, রাগে আবিরের শিরা উপশিরা নীল হয়ে গেছে। চুল থেকে কানের পাশ দিয়ে ঘাম পড়ছে। আবির এক আঙুলে ঘাম মুছল। মোজাম্মেল খান ধীর কণ্ঠে বললেন, রফিক আমার পুরনো বন্ধু, অনেক বছর পর দেশে আসছে, মেঘকে দেখতে চাচ্ছে, তাই বাসায় আসতে বলছি। তানভীর রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমার বোনের কি রূপ বের হয়েছে যে ওকে দেখতে আসবে? আপনি ওনাদের কল দিয়ে আসতে নিষেধ করেন। আমার বোনকে আমি কারোর সামনে যেতে দিব না। আলিমত খান ঠান্ডা কণ্ঠে বললেন, তানভীর, মাথা ঠান্ডা করো। ওনারা আসতে চাচ্ছে, আসুক। আমরা দেখি, তাদের কথা যদি ভালো না লাগে তাহলে মেঘকে আনবই না। মেঘ আহাম্মক হয়ে বসে আছে, আবিরের দৃষ্টি প্লেটের দিকে। তানভীর রাগে উল্টাপাল্টা আচরণ করলেও আবির কোনো কথা বলছে না। তানভীরের বারবারই বুঝতে পেরে আবির বাম হাতে তানভীরের উরুতে হাত রাখল, যেন চুপ করে যায়। ইকবাল খানও তানভীরকে থামানোর চেষ্টা করছেন, কিন্তু তানভীরের চিল্লাচিল্লি থামার নাম নেই। সে মেঘকে কারো সামনে আসতে দিবে না মানে দিবেই না। আবিরের ইঙ্গিত বুঝতে পেরে তানভীর মেজাজ আরও তুঙ্গে উঠে গেছে। তানভীর ভেবেছিল আবির তার আব্বুকে কিছু বলবে, কিন্তু আবির উল্টো তানভীরকে থামতে বলছে। তানভীর রাগে ভাতের প্লেট ধাক্কা মেরে উঠে চলে যাচ্ছে। সবার দৃষ্টি তানভীর দিকে। ইকবাল খান ভারী কণ্ঠে বললেন, খাবারটা। তানভীর রাগে ফুঁসতে ফুঁসতে উপরে চলে গেছে। তিন ভাই টুকিটাকি আলাপ করছে। আবির কোনো দিকে না তাকিয়ে প্লেটের খাবার শেষ করেই উঠে গেছে। ওঠার সময় মেঘের চোখে চোখ পড়ল। মেঘের চোখ ছলছল করছে, গভীর দৃষ্টিতে আবিরকে দেখছে, হয়তো আবিরের মন বোঝার চেষ্টা করছে। আবির সহসা চোখ সরিয়ে চলে গেছে। টানা ২-৩ ঘন্টা তানভীরকে ডাকার পরও তানভীর দরজা খুলছে না। এদিকে মেঘ রুমে শুয়ে শুয়ে কান্না করছে। মিম মেঘের পাশে বসে মেঘকে বোঝানোর চেষ্টা করছে। আবির ছাদে দাঁড়িয়ে আছে। দুপুরের দিকে তানভীর রুম থেকে বেরিয়ে ফোঁস ফোঁস করে সোজা ছাদে গেল। তানভীরকে দেখে দেখেই আবির নিঃশব্দে হেসে এগিয়ে আসলো। আবিরের হাসি দেখে তানভীর রাগে কট কট করে বলল, তুমি আমার বোনকে বিয়ে করবা নাকি করবা না? আবির তানভীরকে আলতোভাবে জড়িয়ে ধরে পিঠে আস্তে করে চাপড় মেরে বলল, এত মাথা গরম করলে কিভাবে হবে ভাই? তুই তো জানিস তোর বোনকে ছাড়া আমি চোখে ঝাপসা দেখি। আব্বু এসব কি শুরু করেছে? তুমি কিছু বলনি কেন? তোর বাপের চোখে আমি বহু বছরের জেল খাটা আসামি। আমি যাই বলতে যাব, উনি তার উল্টো মিনিং বের করবেন। তার থেকে চুপ থাকাই শ্রেয়। তার মানে বিকেলে তারা বনুকে দেখতে আসবে? আবির ঠোঁট বেঁকিয়ে হেসে বলল, বাসায় গিয়ে আসলো কে গেল তাতে আমার মাথা ব্যথা নেই, তবে আমার সম্পত্তির দিকে নজর দিতে গেলে আগে আমার সাথে তাকে বসতে হবে। তানভীর ভ্রু কুচকে তাকিয়ে আছে। আবির পকেট থেকে ফোন বের করে তানভীরকে একটা ছবি দেখালো। তানভীর ছবি দেখে মুচকি হেসে বলল, সাবাস, তুমি আমার বোনের যোগ্য পাত্রী। আবির মেকি স্বরে বলল, তোর বোনকে বলিস যেন সাজুকুজু করে থাকে। কার জন্য? আমার জন্য। তানভীর ভ্রু কুঁচকে বলল, ঠিক আছে বলবো। এখন ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে আসো, নাটক দেখতে হবে।
তুই যা, আমি আসছি। আবির আর তানভীর আজ সারাদিন বাসায়। তানভীর সোফায় বসে ফোনে গেম খেলছে। মেঘকে তানভীর সাজার জন্য বলেছে। মেঘ সাজা তো দূর, চুল এলোমেলো করে পাগলের মতো রুমে শুয়ে আছে। আবিরের উপর রাগে মেঘের গা জ্বলছে। কিছুক্ষণের মধ্যে আবিরও নিচে আসলো। দুই ভাই পাঞ্জাবি পরে একেবারে পরিপাটি হয়ে বসেছে। তানভীর দেখা দেখি আবিরও ফোনে গেম খেলায় মনোযোগ দিল। মোজাম্মেল খান রুম থেকে বের হতেই তানভীর জিজ্ঞেস করল, আপনার মেহমান কখন আসবে? আমরা কতক্ষণ যাবত অপেক্ষা করছি? মোজাম্মেল খান চোখ সরু করে দুজনকে দেখল। হালিমা খানের দিকে তাকিয়ে চোখের ইশারায় কিছু জানতে চাইল, কিন্তু উনিও ঠিক বুঝতে পারছেন না কিছু। ইকবাল খান এসে আবিরের পাশে বসলেন। এর মধ্যে আলী আহমদ খান রেডি হয়ে রুম থেকে বেরিয়ে জিজ্ঞেস করল, ওনারা এখনো আসলো না? সবাই টেনশন করছে। এদিকে আবির তানভীরের মনোযোগ ফোনে। মালিয়া খান আবিরদের কাছে এগিয়ে এসে রাগী স্বরে বললেন, কোথায় এগিয়ে গিয়ে তাদের নিয়ে আসবি, তা না করে তোরা ঘরে বসে খেলছিস? আবির উদাসীন কণ্ঠে জিজ্ঞেস করল, আমরা ওনাদের জন্য ঠিক কোথায় গিয়ে অপেক্ষা করবো আম্মু? মোজাম্মেল খান রাজভারী কণ্ঠে বললেন, যেতে হবে না কোথাও, আমি আগে কল দিয়ে দেখি। তানভীর ভাব নিয়ে বলল, ঠিক আছে। মোজাম্মেল খান পরপর 3বার কল দেওয়ার পর রিসিভ হলো। মোজাম্মেল খান মিষ্টি করে হেসে জিজ্ঞেস করলেন, তোমরা কখন আসবে? আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি। আমরা আজ আসতে পারবো না বন্ধু, জরুরি কাজে আটকে গেছি। কবে আসবো তাহলে? বলতে পারছি না, খুব শীঘ্রই আমেরিকা ফিরতে হবে আমাদের। তোমার সাথে পরে কথা হবে। আল্লাহ হাফেজ। কল কাটতেই তানভীর আবিরের দিকে তাকিয়ে মৃদু হাসল। আবিরের ওষ্ঠদ্বয় কিছুটা প্রশস্ত হলো। সহসা আবির স্বাভাবিক ভঙ্গিতে জিজ্ঞেস করল, ওনাদের আনতে কোথায় যেতে হবে? মোজাম্মেল খান সন্দেহের দৃষ্টিতে আবির আর তানভীরের দিকে তাকিয়ে আছে। তাদের ব্যবহার খুব অদ্ভুত। ওইদিকে রফিক সাহেবরাও আসবেন না। মোজাম্মেল খান কিছুক্ষণ ভেবে গুরুভার কণ্ঠে বললেন, তোমরা যে যার কাজে যেতে পারো। তানভীর সোফা থেকে উঠতে উঠতে মিমকে বলল, এই মিম, বনুকে বল তাড়াতাড়ি রেডি হতে। আর তুইও তাড়াতাড়ি রেডি হয়ে নে, রাকিব ভাইয়ার গায়ে হলুদে যেতে হবে। আলী আহমদ খান আস্তে করে বললেন, রাতে থাকার দরকার নেই, প্রোগ্রাম শেষ হলে বাসায় চলে এসো। আচ্ছা। আবির কিছুক্ষণ আগে বেরিয়েছে। প্রয়োজনীয় কিছু জিনিস কিনে রাস্তায় অপেক্ষা করছিল। তানভীর রাস্তা থেকে আবিরকে নিয়ে গেছে। পেছনে মিম আর মেঘ বসা। মেঘ চোখ বন্ধ করে বসে আছে। আব্বুর প্রতি যতটা না রাগ উঠেছিল, তার থেকে কয়েক গুণ বেশি রাগ আবিরের উপর। মেঘ নিজেকে নিজে প্রশ্ন করল, আবির ভাই কি সত্যি আমাকে ভালোবাসেন? রাকিবের বাসায় আসতেই রাকিব সূক্ষ্ম নেত্রে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির ভ্রু না যেতেই রাকিব গুরুতর কণ্ঠে বলল, আমার কালকে বিয়ে, এটা কি তোর মাথায় ছিল? থাকবে না কেন? জেনে শুনে এত বড় রিস্ক আমায় পাঠিয়ে দিলি যে। আমার কখনো কোনো কাজে ভয় লাগেনি, অথচ আজ ভয় লাগছে। রিয়াটার কথা খুব মনে পড়ছিল। আমার কিছু হলে মেয়েটা বিয়ে ছাড়াই বিধবা হয়ে যেত। আবির মুচকি হেসে বলল, এত সহজে তোর কিছু হতে দিব না আমি, চিন্তা করিস না। আগে চাচ্চু হবি, তারপর। এমন সময় মেঘ আসছে। মেঘকে দেখে রাকিব আবিরকে প্রশ্ন করল, তারপর কি, মরে যাইস? বাহ আবির বাহ, দেখেছো মেঘ, তোমার আবির ভাই আমাকে মরে যেতে বলছে। মেঘ রাশভারী কণ্ঠে বলল, উনি তো চান আমরা সবাই মরে যাই, তাহলেই উনি মুক্তি পেয়ে যাবেন। মেঘের মুখে এমন কথা শুনে আবির ভ্রুযুগল নাকের গোড়ায় টেনে নিল। মেঘের মনে এক আকাশ অভিমান, যা তার কথাতেই ফুটে উঠছে। রাকিবও স্তব্ধ হয়ে গেছে। এর মধ্যে জান্নাত এসে বলল, মেঘ চলো, তোমাকে শাড়ি পরিয়ে দিই। না আপু, শাড়ি পরার মতো মন মানসিকতা আমার নেই। কেন, কি হয়েছে? মেঘ ঢোক গিলে আকুল কণ্ঠে বলল, হয়তো খুব শীঘ্রই আমার বিয়ের দাওয়াত পাবে। জান্নাত ভ্রু কুঁচকে চেয়ে আছে। মেঘ চোখ মুছে মিমের পাশে সোফায় গিয়ে বসল। রাকিব জান্নাতকে ইশারা দিতেই জান্নাত ভেতরে চলে গেছে। আবির সোফার কাছে গিয়ে গম্ভীর কণ্ঠে বলল, মিম, তুই ভেতরে যা। মিম সঙ্গে সঙ্গে উঠে গেছে। আবির মেঘের পাশে বসে মোলায়েম কণ্ঠে বলল, কি হয়েছে তোর? এত অভিমান করছিস কেন? মেঘের চোখ দিয়ে টুপ টুপ করে পানি পড়ছে। মেঘ দু হাতে বারবার চোখ মুছছে। আবির আবারও জিজ্ঞেস করল, কথা বলবি না? মেঘ কাঁদতে কাঁদতে বলল, মেয়েদের আপন বলতে কেউ থাকে না। যদি কখনো কাউকে আপন মনে হয়, তবে তার সঙ্গেই না হয় কথা বলবো। আবির দুর্বোধ্য দৃষ্টিতে মেঘের ক্রন্দনরত ধৃষ্টতায় চেয়ে আছে। মেঘের নিরন্তর কান্নায় আবিরের হৃদয় ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে। তবুও নিজেকে নিয়ন্ত্রণ করে শান্ত স্বরে বলল, নিষ্করণ এই পৃথিবীতে হয়তো কেউ আছে, যে তোকে তার পৃথিবী মনে করে। তোর সামীপ্যে তার মন অনুরঞ্জিত হয়। খুঁজে দেখিস, তোর আশেপাশে এমন কেউ আছে যে তোর কণ্ঠস্বর শোনার জন্য প্রতিনিয়ত ছটফট করে।
চিৎকার করে বললেই কেউ কারো আপন হতে পারে না। মেঘ কাঁদছে আর বিড়বিড় করছে, সেই কেউটা কি সারা জীবন কেউ হয়েই থাকবে? আবির মৃদু হেসে বলল, হয়তো না, সময় হলে ঠিকই আপন করে নেবে। মেঘ আর চোখে আবিরকে দেখে তাচ্ছিলের স্বরে বলল, হ্যাঁ, তবে আমাকে নয়, হয়তো আমার লাশটাকে। আবির তেজপূর্ণ কণ্ঠে চিৎকার করল, একটা থাপ্পড় মারবো তোকে। কথাটা বলতে বলতে হাত উপরে তুলল আবির। ক্রুদ্ধ আঁকিতে চাইল মেঘের মুখে। ক্রোধে আবিরের নাকের ডগা ফুলে উঠেছে। মেঘ কিছুটা সরে গিয়ে তাকালো আবিরের দিকে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে। আবির সঙ্গে সঙ্গে হাত নামিয়ে নিল। মেঘ ভ্রু কুঁচকে ভেজা কণ্ঠে বলল, থামলেন কেন? এখন থাপ্পড় দিলে অনুভব করতে পারবো, লাশ হয়ে গেলে তো আর পারবো না। দেন। আবির আবারও চিৎকার করল, মেঘ। আবির উঠে পাশে থাকা একটা কাঠের চেয়ারে শরীরের সর্বশক্তি দিয়ে লাথি মেরে রুম থেকে বেরিয়ে গেছে। মেঘ কিছুক্ষণ সে পথে নিশ্চুপ চেয়ে রইল। তারপর সোফার উপর দুই পা তুলে হাঁটুতে মুখ লুকিয়ে বসে আছে। মেঘ এখানে আসতে চাইছিল না, কিন্তু তানভীর জোর করে নিয়ে আসছে। এখানে আসার পর থেকে তানভীর, আসিফ আর আরিফ আড্ডায় মগ্ন হয়ে আছে। 10 মিনিটও হয়নি আবির এক গ্লাস শরবত নিয়ে আসছে। মেঘের মাথায় হাত রাখতেই মেঘ আঁতকে উঠে তাকালো। আবির পাশে বসে শান্ত স্বরে বলল, শরবতটা খান। মেঘ শক্ত কণ্ঠে বলতে চাইল, খাবো না। কিন্তু আবিরের আগ্নেয়গিরির লাভার ন্যায় লাল বর্ণের দুচোখে চোখ পড়তেই ভয় আর কিছু বলল না। শরবতের গ্লাস নিয়ে ঢক ঢক করে গ্লাস ভর্তি শরবত শেষ করে ফেলল। আবির ধীর হস্তে মেঘের দু চোখ মুছে ঠান্ডা কণ্ঠে বলল, গায়ে হলুদের প্রোগ্রামে এসেভাবে কাঁদলে মানুষ উল্টাপাল্টা ভাববে। এখন শান্ত হ, কিছুক্ষণ রেস্ট নে, পরে বাসায় গিয়ে আবার কাঁদিস। মেঘ আকুল কণ্ঠে শোধালো, আমি কাঁদলে আপনার বুঝি খুব ভালো লাগে? আবির মনে মনে আওড়ালো, তোর চোখে পানি দেখলে কলিজা ফেটে যায় আমার। আবির এক পলক মেঘের দিকে তাকিয়ে উঠে চলে যাচ্ছে। মেঘ মলিন কণ্ঠে জিজ্ঞেস করল, কিছু বললেন না? আবির কোনো উত্তর না দিয়ে বেরিয়ে গেছে। আবিরের এমন আচরণে মেঘের বড্ড অভিমান হলো। আবির বেরিয়ে যেতেই জান্নাত, আইরিন, মিম একে একে ডেকে গেছে, কিন্তু মেঘকে এক চুলও নাড়াতে পারেনি। আবির বাসা থেকে বেরিয়ে কোথায় যেন চলে গেছে। রাকিব ফোনের পর ফোন দিচ্ছে। আগামীকাল রাকিবের বিয়ে, কোথায় একটু আনন্দ করবে, কিন্তু বন্ধুর জন্য তারও উপায় নেই। 1 ঘন্টা পেরিয়ে যাচ্ছে, আবির ফোন ধরছে না, বাসায়ও ফিরছে না। রাকিব, আসিফ, তানভীর একের পর এক কল দিয়েই যাচ্ছে, কারো কলই রিসিভ করছে না আবির। মেঘ চুপচাপ বসে বসে সবার কর্মকাণ্ড দেখছে। মনের ভেতরে ভয় হচ্ছে ঠিকই, কিন্তু সে কল দেবে না বলে জেদ ধরে বসে আছে। প্রায় 1.5 ঘন্টা পর আবির বৃষ্টিতে অর্ধেক ভিজে বাসায় আসছে। আবিরকে দেখেই রাকিব হুঙ্কার দিয়ে উঠল, কোথায় গেছিলি তুই? তোর গেস্টদের সাথে দেখা করতে। ফোন ধরে বলা যায় তো না, তোর যন্ত্রণায় কি বিয়েটাও করতে পারবো না? আবির মলিন হেসে বলল, সরি। রাকিব এবার গলার স্বর নিচু করে জিজ্ঞেস করল, কি হয়েছে আবির? আরে কিছু হয়নি। আবির রুমে ঢুকতেই মেঘের দিকে এক পলক তাকালো। আবিরকে রুমে ঢুকতে দেখেই মেঘ পা নামিয়ে স্বাভাবিকভাবে বসেছে। আবির একটা চেয়ার টেনে এক পাশে বসে পড়েছে। আইরিন তাড়াতাড়ি করে একটা টাওয়েল নিয়ে আসছে। আবিরের অর্ধেক শরীর ভেজা। আইরিন স্বাভাবিক স্বরে বলল, নাও মাথাটা মুছো, আমি আসিফ ভাইয়ের একটা শার্ট নিয়ে আসি। আবির গম্ভীর কণ্ঠে বলল, টাওয়েল শার্ট কিছুই লাগবে না আমার। আইরিন ভ্রু কুঁচকে ভারী কণ্ঠে বলল, এমনিতেই ভিজে আসছো, আবারও মাথা মুছতেছো না, পরে কিন্তু সর্দি লেগে যাবে। আবির ভাবুক স্বরে বলল, তারপর কি নিউমোনিয়া আক্রান্ত হয়ে মরে যাব? আইরিন কপট রাগ দেখিয়ে বলল, বাজে কথা বলো কেন, নাও মাথা মুছো। আবির ভারী কণ্ঠে বলল, মরে গেলে মাথা মুছে কি করবো, নিয়ে যা টাওয়েল। মেঘ তড়িৎ বেগে বসা থেকে উঠে এসে আইরিনের থেকে টাওয়াল নিয়ে শক্ত কণ্ঠে বলল, আইরিন, একটা শার্ট নিয়ে আসো। আইরিন শার্ট আনতে চলে গেছে। মেঘ আবিরের চুল মুছতে মুছতে রাগী স্বরে বলল, আমি কাউকে মরে যেতে বলিনি। এমন সময় রাকিব ওদের ডাকতে রুমে আসছে। এই দৃশ্য দেখে দুহাতে মুখ লুকিয়ে ঠাট্টার স্বরে বলল, আমি মনে হয় ভুল রুমে চলে আসছি, এখন কি করব? আবির তপ্ত স্বরে বলল, মাপ চা। মেঘ আবিরকে থামিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আপনি ঠিক রুমে এসেছেন, ভিতরে আসুন। রাকিব ঠাট্টার স্বরে আবারও বলল, বন্ধু, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিস। রাকিব বিড়বিড় করতে করতে রুমে আসলো। যেই জীবনে এমন যত্ন পেলাম না, সেই জীবনের প্রতি ধিক্কার জানাই। মেঘ টাওয়েল সরিয়ে আবারও সোফায় গিয়ে বসলো। এই রুমে কোনো মানুষজন নেই। গায়ে হলুদের মঞ্চ ভেতরের দিকে একটা বড় রুমে করা হয়েছে। আত্মীয় স্বজন, এমনকি তানভীররাও মঞ্চের কাছে আড্ডা দিচ্ছে। মেঘের ভালো লাগছিল না বলে এই রুমে এসে বসেছিল।
মেঘের জন্য আবিরও এই রুমেই এসে বসছে। রাকিব মঞ্চে যায়, আবার একটু পর পর আবির মেঘকে নিতে আসে। আইরিন আসিফের একটা শার্ট মেঘকে দিয়ে চলে গেছে। মেঘ শার্ট এগিয়ে দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, এটা পরে আসুন। শার্ট পরে কি হবে? মরে গেলে তো লাশই হয়ে যাব। মেঘ এবার অগ্নি দৃষ্টিতে তাকালো। মেঘের ইচ্ছে করছিল আবিরের মুখ চেপে ধরতে, কিন্তু পারল না। রাকিব রুম থেকে বেরিয়ে যেতে যেতে রাগী স্বরে বলল, 5 মিনিটের মধ্যে তোদের নাটক শেষ করে যদি ভেতরে না আসিস, তাহলে তোদের দুটাকে মেরে আমি কাল জেলে চলে যাব। মেঘ মৃদু হেসে বলল, তাহলে রিয়া আপু কি করবে? কি আর করবে? জেলখানা বাইরে বসে কাঁদবে। তোমরা তো আর কোনো উপায় রাখতেছ না। আবির গম্ভীর কণ্ঠে বলল, মুখটা বন্ধ করে যা, আমরা আসতেছি। আবির পাঞ্জাবি খুলে সেকেন্ডের মধ্যে শার্ট পরে ফেলেছে। মেঘ আবিরের ভেজা পাঞ্জাবি হাতে নিয়ে কপাল গুটিয়ে প্রশ্ন করল, আপনি কোথায় গেছিলেন আর এত ভিজলেন কিভাবে? আবির সরু নেত্রে তাকিয়ে মৃদু হেসে বলল, তোর না হওয়া শ্বশুর আর তার ছেলেটাকে দেখতে গেছিলাম। আবির রুম থেকে বেরিয়ে যাচ্ছে। মেঘ নিঃশব্দে হেসে প্রশ্ন করল, পছন্দ হয়েছে? আবির ঘাড় ঘুরিয়ে চাপা স্বরে বলল, খুব। মেঘ মিটি মিটি হাসছে। এতক্ষণ যাবৎ মনের কোণে জমে থাকা অভিমানগুলো মুহূর্তেই গায়েব হয়ে গেছে। বিকেলে মেহমান না আসার কারণটা মেঘ এখন খুব ভালোভাবেই বুঝতে পেরেছে। চোখ মুখ মুছে ঠোঁটে প্রশান্তির হাসি নিয়ে মঞ্চে গেল। মিম মেঘকে দেখেই জিজ্ঞেস করল, মন ভালো হয়েছে তোমার? হুম। এখন কিভাবে ভালো হলো? মেঘ মিমের কানের কাছে বিড়বিড় করে বলল, আমাকে আজ যাদের দেখতে আসার কথা ছিল, আবির ভাই তাদের। মিম আতঙ্কিত কণ্ঠে শুধালো, কি করেছে? মেঘ মেঘই স্বরে বলল, তেমন কিছু না, তুই বুঝবি না। মেঘকে হাসি খুশি দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলছে। ফুফি আগেও কয়েকবার মেঘের কাছে যেতে চেয়েছিল, কিন্তু জান্নাত যেতে দেয়নি। কারণ ফুফি মেঘকে বোঝাতে গেলে দেখা যাবে দুজনেই কেঁদে একাকার অবস্থা করে ফেলবে। ছেলে শ্বশুর বাড়িতে এসে শাশুড়ি কাঁদছে, বিষয়টা আত্মীয়রা ভালো চোখে নেবে না। তাই জান্নাত ওনাকে মেঘের কাছে যেতে দেননি। প্রায় 2-3 ঘন্টা গায়ে হলুদের প্রোগ্রাম চলেছে। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, সাথে বজ্রপাত। আলিমাত খান আবিরকে কল দিলেন। আবির রিসিভ করে বলল, হ্যাঁ আব্বু, বলো। কি করছো? এখন খাবো, খেয়েই বেরোবো। আলী আহমদ খান ঠান্ডা কণ্ঠে বললেন, যদি থাকার সমস্যা না থাকে তাহলে আজ রাত্রে ওখানেই থাকো। দিনের অবস্থা খুবই খারাপ, কখন কোনো অঘটন ঘটে বলা যায় না। আজ আসার দরকার নাই। আচ্ছা ঠিক আছে। আবির সবাইকে জানিয়ে দিয়েছে। গভীর রাতে সবাই একসঙ্গে খেতে বসেছে। মেঘের প্রচণ্ড মাথা ব্যথা করছে। সারা দিন যাবৎ কাঁদতে কাঁদতে এখন মাথা ব্যথায় চোখ মেলাতে পারছে না। খেতেও ইচ্ছে করছে না। আবিরের জোড়াজুড়িতে কোনো রকমে অল্প খাবার খেয়ে ঔষধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। মেঘ, মিম, আইরিন সবাই এক রুমে শুয়েছে। মাঝরাতে কারো কান্নার শব্দে হঠাৎ করেই মেঘের ঘুম ভেঙে গেছে। এক অপরিচিত জায়গা, আশেপাশে সব অন্ধকার। কান্নার শব্দ ধীরে ধীরে বাড়ছে। মনে হচ্ছে কোনো ছেলে কাঁদছে। মেঘের মনে আতঙ্ক আর কৌতূহল দুটাই বাসা বেঁধেছে। ধীরে ধীরে শোয়া থেকে ফ্লোরে পা রাখতেই কোনো মানুষের পায়ে পা লাগলো। অমনি মেঘ লাফ দিয়ে উঠেছে। তারপর মনে পড়ল রাকিব ভাইয়ের 2-3টা কাজিন রাতে এই রুমে শুয়েছিল। মেঘ ভয়ে ভয়ে রুম থেকে বের হলো। 2টা রুম পরে একটা রুমে আলো জ্বলছে, সেটা সোফার রুম। আর সেই রুম থেকেই কান্নার শব্দ আসছে। মেঘ বুক ফুলিয়ে শ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করে পা বাড়ালো সেই রুমের উদ্দেশ্যে। যত এগিয়ে যাচ্ছে পুরুষালী কণ্ঠের কান্নার শব্দ তত বেশি তীব্র হচ্ছে। আশেপাশে 2-1 জনের চাপা স্বর ভেসে আসছে। মেঘ রুমের দরজায় দাঁড়াতেই চমকে উঠল। ফুফি সোফায় বসে আছেন। আবির ফ্লোরে হাঁটু গেড়ে বসে ফুফির উড়ুতে মাথা রেখে হাউ মাউ করে কাঁদছে। আবিরের এক পাশে তানভীর, অন্য পাশে আশি ফ্লোরে বসে আবিরকে শান্ত করার চেষ্টা করছে। ফুফি আবিরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর আবির অঝরে কাঁদছে। জান্নাত আসিফের পাশে সোফায় বসা। হঠাৎ দরজায় মেঘকে দাঁড়ানো দেখে জান্নাত হিম শীতল কণ্ঠে ডাকল, মেঘ, তুমি এখানে? মেঘের দৃষ্টি আবিরের পানে। মেঘের বুকের ভেতরটা ছলাৎ ছলাৎ করছে। আবির ভাইকে ভাবে কাঁদতে দেখে কাদম্বিনীর দম বন্ধ হয়ে আসছে। হৃদস্পন্দন থেমে গেছে। জান্নাতের মুখে মেঘের নাম শুনে আবির সহ সবাই আঁতকে উঠল। মেঘ রুমে ঢুকতে ঢুকতে আর্তনাদ করে উঠল, কি হয়েছে ওনার? আবির চোখ মুছে সঙ্গে সঙ্গে রুম থেকে বেরিয়ে গেছে। আবিরের পেছন পেছন তানভীরও বেরিয়েছে। মেঘ আবারও জিজ্ঞেস করল, আবির ভাইয়ের কি হয়েছে ফুপ্পি? উনি কাঁদছিলেন কেন? ফুপ্পিও ভেতরে ভেতরে কাঁদছেন। আসিফ স্বাভাবিক কণ্ঠে বলল, তেমন কিছু হয়নি, এমনিই খারাপ লাগছিল। তোমার না মাথা ব্যথা? যাও, ঘুমাও গিয়ে। মেঘ একবার ফুফিকে দেখছে, আবার আসিফ ভাইয়াকে দেখছে, আবার জান্নাত আপুকে দেখছে। আসিফ আবারও বলল, ঘুমাতে যাও মেঘ।
জান্নাতের চোখে চোখ পড়তেই সেও ইশারা দিল। মেঘ আবারও এসে রুমে শুয়েছে, কিন্তু কোনোভাবেই ঘুম আসছে না। চোখের সামনে বারবার আবিরের কান্নারত মুখমণ্ডল ভেসে উঠছে। মনের আকাশ অমাবস্যার ন্যায় ঘুটঘুটে অন্ধকার ছেয়ে গেছে। কোথাও এক বিন্দু আলোর ছিটে ফোটাও নেই। আবির কেন কাঁদছিল? কি হয়েছে? কিছুই বুঝতে পারছে না। বুকের ভেতর ভীষণ রকমের যন্ত্রণা হচ্ছে। রুমে অফুরন্ত বাতাস থাকার সত্ত্বেও মেঘ বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে না। মনে হচ্ছে কিছু একটা গলা চেপে ধরে আছে। এপাশ ওপাশ হাঁসফাঁস করতে করতে মেঘ আবারও ঘুমিয়ে পড়েছে। সকালে নাস্তা করেই আবিরা বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। তানভীর গাড়ি চালাচ্ছে। আবির চোখ বন্ধ করে পাশের সিটে বসে আছে। মেঘ আবিরকে জিজ্ঞেস করার সুযোগ খুঁজছে, কিন্তু কোনোভাবেই পাচ্ছে না। আবির আর তানভীর বাসায় এসে শাওয়ার নিয়ে রেডি হয়ে দুপুরের দিকে আবারও বেরিয়েছে। রুমে শুয়ে বসে কোনোভাবেই মন টিকছে না মেঘের। বন্যাকে কল দিয়েছে, কিছুক্ষণ কথা বলেছে, তবুও মন স্থির হচ্ছে না। মেঘ নিচে আসতেই আলেমত খান জিজ্ঞেস করলেন, তোমরা বিয়েতে যাওনি? মেঘ আস্তে করে বলল, যেতে ইচ্ছে করছিল না। শরীর খারাপ? না। আলেমত খান মেঘকে খানিক দেখে মোলায়েম কণ্ঠে বলল, কি নিয়ে এত দুশ্চিন্তা করো? মেঘ মৃদু হেসে বলল, দুশ্চিন্তা করি না বড় আপু। আলেমত খান ধীর কণ্ঠে বলল, আম্মু এক কাপ চা করে দিতে পারবে? এখনই নিয়ে আসছি। আমি চিনি কম খাই। মেঘ মলিন হেসে বলল, জানি বড় আব্বু। মেঘ কিছুক্ষণের মধ্যেই এক কাপ চা নিয়ে আসছে। আলেমত খান এক চুমুক চা খেয়ে হেসে বললেন, মাশাল্লাহ, চা খুব ভালো হয়েছে। মেঘ মাথা নিচু করে বিড় বিড় করে বলল, চা ভালো না লাগলে সত্যি কথা বলতে পারেন, আমি কিছু মনে করব না। বসো। মেঘ চুপচাপ পাশের সোফায় মাথা নিচু করে বসেছে। আলেমত খান ভারী কণ্ঠে বলে উঠলেন, শোনো, কোনো কিছু ভালো না লাগলে আমি যেমন সরাসরি বলতে পারি, তেমন ভালো হলে প্রশংসাও করতে পারি। চাটা সত্যিই ভালো হয়েছে। তার থেকেও বড় বিষয়, তোমার বড় আম্মুর সাহায্য ছাড়া তুমি প্রথমবার আমার জন্য এত ভালো চা করেছো। তার জন্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ বড় আব্বু। আলিয়ামত খান ধীর কণ্ঠে শুধালেন, আম্মু, তোমার কি মন খারাপ? বড় আব্বুর ধীর কণ্ঠে বলা কথাতে মেঘের মন গলে গেছে। চোখ ছলছল করছে। মাথা তুলে তাকাতে পারছে না। ঠোঁটে জোর করে ধরে রাখা মিথ্যা হাসিটা আর ধরে রাখতে পারছে না। মেঘ ঢোক গিলে শীতল কণ্ঠে বলল, না। মেঘ আর বসে থাকতে পারল না। চিবুক নামিয়ে সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমে চলে গেছে। গত রাত থেকে অস্থির হয়ে থাকা মনটা ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। আবির আর তানভীর বেশ রাত করে বাসায় ফিরেছে। ততক্ষণে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। আবির সকালে উঠেই কোথায় বেরিয়েছে। আজ আবিরদের বাসার সবার দাওয়াত। মেঘ না যেতে চাইলেও সবার জোরাজুরিতে বাধ্য হয়ে যাচ্ছে। মেঘ দূর থেকে রিয়াপুকে দেখছে। মেয়েটাকে জান্নাতাপুর বিতে দেখেছিল, তখন সে রাকিব ভাইয়ের প্রেমিকা ছিল। আজ সে বউ বেশে বসে আছে। মেঘ মনে মনে আওড়ালো, পূর্ণতা পাওয়া ভালোবাসাগুলো একটু বেশি সুন্দর। রাকিব ভাইয়ার 7 বছরের ভালোবাসা আজ পূর্ণতা পেয়েছে। কত ঝড় ঝাপটা পেরিয়ে ওনারা এক হতে পেরেছেন, এটা শুধু ওনারাই জানেন। আমি তো 1 বছরেই পরিশ্রান্ত হয়ে গেছি। 7 বছর ধৈর্য রাখা আমার পক্ষে অসম্ভব। রাকিব ভাইয়া, রিয়াপু, আপনাদের ভালোবাসা আজীবন বেঁচে থাকুক। হঠাৎ মেঘের নজর পড়ল, রিয়া হাতের ইশারায় মেঘকে ডাকছে। মেঘ সহসা এগিয়ে গেল। রিয়া বসা থেকে উঠে মেঘকে জড়িয়ে ধরল। আকস্মিক ঘটনায় মেঘ বেশ আশ্চর্য হলো। রিয়া শান্ত স্বরে বলল, আবির ভাইয়া হেল্প না করলে আমাদের বিয়েটা হতো না। ভাইয়াকে অনেক ধন্যবাদ। মেঘ কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করল, ওনার ধন্যবাদ আমাকে কেন দিচ্ছেন? রিয়া মৃদু হেসে বলল, ওনাকে তো জড়িয়ে ধরতে পারবো না, তাই তোমাকে জড়িয়ে ধরলাম। রিয়া অপ্রতিভ কণ্ঠে আবারও শুধালো, বাই দ্য ওয়ে, আবির ভাইয়াকে জড়িয়ে ধরার অনুমতি কি তুমি কোনো মেয়েকে দেবে? মেঘ সঙ্গে সঙ্গে চোখ গোল করে তাকালো। বুকের ভেতরের ক্রোধটা দীর্ঘ নিঃশ্বাস হয়ে বেরিয়ে আসলো। ক্রোধিত কণ্ঠে বলল, না। রিয়া মেঘের দুগালে হাত রেখে মোলায়েম কণ্ঠে জানতে চাইল, আবির ভাইকে খুব ভালোবাসো তাই না? মেঘের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছে। দু চোখ ছলছল করছে। মেঘ সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিয়েছে। রিয়া ঠোঁটে হাসি রেখে জিজ্ঞেস করল, মেঘ, একদম কাঁদবে না। তোমার আবির ভাই দেখলে আমার সর্বনাশ করে ফেলবে। কেন? রিয়া ঢোক গিলে নিজেকে সংযত করে বলল, ভাববে আমি তোমাকে বাজে কথা বলেছি। মেঘ হুট করে প্রশ্ন করে বসল, আপু, আবির ভাইয়া কোথায় জানেন? ওনার কি হয়েছে বলতে পারবেন? কি হয়েছে সঠিক জানি না, তবে ওদের কথোপকথন শুনে মনে হয়েছে ভাইয়া কোনো বিষয় নিয়ে খুব বেশি ডিপ্রেশনে আছেন। কি বিষয়? সেটা বলতে পারবো না গো। ওরা দুই বন্ধু এমন ধাতু দিয়ে তৈরি, যা শেয়ার করবে না তা পেটে বোম মারলেও বলবে না।
তুমি সাবধানে থেকো আর ভাইয়ার যত্ন নিও। যদিও আমি জানি তুমি খুব কেয়ারিং। মেঘ কপাল গোটালো। এমন সময় রাকিব এসে বলল, কি ব্যাপার? আমার অবর্তমানে আমাকে নিয়ে কি আলোচনা চলছে? রিয়া ঠাট্টার স্বরে বলল, আহ, আসছে আমার সেলিব্রিটি গো, তাকে নিয়ে আমাদের আলোচনা করতে হবে। রাকিব সহাস্যে বলল, আমাকে নিয়ে আলোচনা না করলে কি হবে? আমার বন্ধুকে নিয়ে ঠিকই করেছো। বলো, করনি? রিয়া ভেংচি কেটে বলল, হ্যাঁ করেছি তো। আমার বন্ধু সেলিব্রিটি হলে তার বেস্ট ফ্রেন্ড হিসেবে আমিও সেলিব্রিটি। ও আচ্ছা, এই নিয়ম কবে থেকে চালু হলো? আজ, এই মুহূর্ত থেকে। মেঘ তাদের খুনসুটি দেখছে আর হাসছে। রাকিব হঠাৎ মেঘের দিকে তাকিয়ে বলল, এই মেঘ, তুমি তো কিছু খেলেই না, তাড়াতাড়ি খেতে যাও। আবির তোমার জন্য না খেয়ে উপরে অপেক্ষা করছে। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল, আবির ভাই কখন আসছেন? অনেকক্ষণ। মেঘ দ্রুত ছুটছে। রিয়া রাকিবদের দিকে তাকিয়ে প্রশ্ন করল, তুমি না কিছুক্ষণ তুমি না কিছুক্ষণ আগে বলে গেলে ভাইয়া আসেনি? আরে মাত্রই আসছে। তাহলে মেঘকে অনেকক্ষণ বললা কেন? আবিরের প্রতি মেঘের এই উদ্গ্রীবটা দেখতে খুব ভালো লাগে। আবির বলতেই মেয়েটা অজ্ঞান। রিয়া ফোঁস করে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, তোমরা দুই বন্ধু শুধু মেয়েদের কষ্টই দিতে পারো। মেয়েটা আবির ভাইয়ের জন্য এত পাগল, তারপরও ভাইয়া কিছু বলে না কেন? মেঘের 1 বছরের ভালোবাসা দেখেই তুমি হতাশ। অথচ আবির কতগুলো বছর নিজের সাথে নিজে লড়াই করে চলেছে। সে বেলায় মেঘকে ছুটতে দেখে আবির কপাল গুটিয়ে ধীর কণ্ঠে জিজ্ঞেস করল, এভাবে ছুটছিস কেন? আপনি কোথায় ছিলেন? একটু কাজ ছিল। খাসনি শুনলাম? কেন, খিদে পাইনি? না। আবির কপট দুষ্টামির স্বরে বলল, পেটের 3 ভাগ যদি রাগ জেদ আর অভিমানে ভরে থাকে, বাকি 1 ভাগে তো পানিই থাকবে। তাহলে আর খিদা লাগবে কেন? মেঘ ওষ্ঠ উল্টে বিড় করে বলল, মোটেই না। সবাই খেয়েছে, তুই খাসনি কেন? আপনি আসছিলেন না তাই। কল দিয়ে বলছিলে একবারও। মেঘ চোখ পিটপিট করে তাকালো। ধীর কণ্ঠে বলল, মনে ছিল না। আবির তপ্ত স্বরে বলল, বাহ, খুব ভালো। ঈদের বেশ কিছুদিন কেটে গেছে। আবিরদের অফিস শুরু হয়ে গেছে, ভার্সিটিও খুলে গেছে। রাকিব আর রিয়া হানিমুনে গেছে, তাই আবিরের একা সব কিছু সামলাতে হচ্ছে। দুই অফিস সামলে রীতিমতো হিমশিম খাচ্ছে আবির। এক বিকেলে মেঘকে কল দিল আবির। মেঘ কল রিসিভ করতেই আবির বলল, আমাকে দেওয়ার মতো একটুখানি সময় কি হবে আপনার? আবিরের আহ্লাদি কণ্ঠে বলা কথাগুলো শুনে মেঘ মুচকি হেসে বলল, কেন হবে না? আপনি চাইলেই হবে। তাহলে রেডি হয়ে বের হন। মেঘ রেডি হয়ে বের হতেই দেখলো একটা রিক্সা দাঁড়ানো। মেঘ আশেপাশে আবিরকে খুঁজছে, কিন্তু আবির কোথাও নেই। অনেকটা সামনে যেতেই দেখলো আবির একটা গাছের নিচে দাঁড়ানো। মেঘ ডাকতেই রিক্সায় উঠে বসলো। মেঘ আবিরের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, বড়বাবু তো সেদিন আপনাকে বাইক চালানোর অনুমতি দিয়েছে, তাহলে আপনার বাইক কোথায়? অফিসে। রিক্সা দিয়ে কোথায় যাচ্ছি? দেখি কোথায় যেতে পারি। অনেকটা পথ গিয়ে দুজনেই রিক্সা থেকে নামলো। কোলাহল শূন্য একটা রাস্তা। হঠাৎ দু একটা গাড়ি আপন গতিতে ছুটছে। আবির মেঘকে নিয়ে একটা কালো রঙের নতুন ঝকঝকে প্রাইভেট কারের কাছে গিয়ে থামলো। আবির মৃদু হেসে প্রশ্ন করল, গাড়িটা কেমন? মেঘ নিরুদ্বেগ ভঙ্গিতে বলল, ভালোই। পছন্দ হয়নি? কার না কার গাড়ি আমি পছন্দ করে কি করব? আবির উদাস ভঙ্গিতে বলল, গাড়িটা আজই কিনেছি। কেমন হয়েছে? মেঘের ভাবলেশীন জবাব, আপনার সাথে ফাজলামো মানায় না। আবির ভ্রু গুটিয়ে বলল, আমি ফাজলামি করতে যাব কেন? সত্যি সত্যি আমার গাড়ি, এই যে চাবি। মেঘ অবিশ্বাস্য দৃষ্টিতে আবিরের হাতে থাকা চাবিটার দিকে তাকিয়ে রইল। ঢোক গিলে উষ্ণ স্বরে জানতে চাইল, আপনি গাড়ি কিনেছেন? জি ম্যাডাম। কিন্তু কেন? আবির ভারী কণ্ঠে বলল, গাড়ি পছন্দ হয়েছে কিনা সেটা বল। মেঘের গাড়ির দিকে মনোযোগ নেই। রাগী স্বরে বলল, গাড়ি আমি দু চোখে সহ্য করতে পারি না। আবির মুচকি হাসল। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল, আপনার বাইক কোথায়? অফিসে। কেন? মেঘ কাঁদো কাঁদো মুখ করে আবারও শুধালো, আপনি গাড়ি কেন কিনলেন? আবির মৃদু হেসে বলল, মাঝে মাঝে নিজের অবস্থান বোঝাতে তীব্র অপছন্দের জিনিসকেও পছন্দের তালিকায় যুক্ত করতে হয়। মেঘ শীতল কণ্ঠে বলল, আপনি বাইক চালাবেন নাকি গাড়ি? আবির মেঘই স্বরে বলল, আমি বাইক চালাবো আর তুই গাড়ি। মেঘ সশব্দে হেসে বলল, আমি গাড়ি চালালে আপনার গাড়ি আহত হবে, আর আমি আবির অগ্নি দৃষ্টিতে তাকাতেই মেঘ মুখ বন্ধ করে ফেলেছে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, চল ঘুরে আসি।
মেঘ আবিরের পাশের সিটে বসে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির বাইক কেনাতে বাইকে ওঠার জন্য মেঘ যতটা আগ্রহী ছিল, গাড়িতে ওঠার জন্য সেই আগ্রহ নেই। ইট পাথরের শক্ত দেয়ালের মতোই খানবাড়ির প্রতিটা মানুষ পাষাণ হয়ে যাচ্ছে। সবাই সবার আপন হওয়া সত্ত্বেও মাঝে মাঝে নিষ্ঠুর মানবের ন্যায় আচরণ করে। আলেমত খান একাই দুটো গাড়ি কিনেছেন, ইকবাল খান নিজের টাকায় আলাদা গাড়ি কিনেছেন, অবশেষে আবিরও গাড়ি কিনেছে। এ যেন প্রতিযোগিতা চলছে, নিজেদের অবস্থান যাচাইয়ের প্রবল প্রতিযোগিতা। আবির হঠাৎই মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করল, গাড়ি নিয়েছি বলে রাগ করেছিস? মেঘ মলিন হেসে বলল, না, রাগ করিনি। আপনার ইচ্ছে হয়েছে তাই কিনেছেন, এতে রাগ করার কি আছে? মেঘ এবার ঠান্ডা কণ্ঠে বলল, একটা কথা জিজ্ঞেস করি? হুম। রাকিব ভাইয়ার গায়ে হলুদের রাতে আপনি কাঁদছিলেন কেন? বেশ কিছু সময় নিশ্চুপ থেকে আবির তপ্ত স্বরে বলল, নিজের করা ভ্রান্তিগুলো অতর্কিতে বুকের ভেতর প্রদীপ্ত আগুনের উত্তাপ সৃষ্টি করলে সহস্রবার চেষ্টার পরও নিজেকে অবিচল রাখা যায় না। মেঘ কিছুই বুঝতে পারেনি, তাই প্রত্যুত্তরে কিছু বলতেও পারল না। ঘণ্টাখানেক মেঘকে নিয়ে ঘুরে অবশেষে রাস্তার একপাশে গাড়ি থামালো আবির। আশেপাশে অনেক মানুষ। মেঘ আবির দিকে তাকিয়ে প্রশ্ন করল, আমরা এখানে কেন আসছি? এমন সময় মিনহাজ আর তামিম এগিয়ে আসছে। ওদের দেখেই মেঘ গম্ভীর কণ্ঠে বলল, আমি এখানে থাকবো না। আবির মেঘের হাত ধরে আটকে দিল। মিনহাজ আর তামিম এগিয়ে এসে কোমল কণ্ঠে বলল, সরি ভাই। আবির মৃদু হেসে দুজনের সাথে হ্যান্ডশেক করতে করতে বলল, কোনো ব্যাপার না। মেঘ রাগে কটমট করছে। আবির এত স্বাভাবিকভাবে কথা বলছে দেখে মেঘের আরও বেশি রাগ হচ্ছে। মিনহাজ আর তামিম আবিরের সাথে টুকিটাকি কথা বলছে, আর মেঘ ভেতরে ভেতরে ফুঁসছে। হঠাৎ কেউ একজন পেছন থেকে মেঘের চোখে ধরে। মেঘ চোখে হাত রেখে বোঝার চেষ্টা করল, আনমনেই বলল, বন্যা। বন্যা চোখ ছেড়ে দিয়ে সামনে এসে বলল, হ্যাঁ বেবি। পেছন থেকে মিষ্টিরাও বেরিয়ে আসছে। সবাইকে দেখে মেঘের মন আবারও খারাপ হয়ে গেছে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, মেঘ, যা হয়েছে সব ভুলে যা। একটা সময় পর পরিবারের থেকেও বন্ধুর আপন হয়। তুই এখন সেই সময় আছিস। সামান্য বিষয় নিয়ে রাগ করে থাকিস না, প্লিজ। মেঘ রাগে ফোঁস করে বলল, ওইটা সামান্য বিষয় ছিল না, আর আমার কোনো বন্ধুর প্রয়োজন নেই। আবির শান্ত স্বরে বলল, প্লিজ মেঘ, এত রাগ করে থাকিস না। মিষ্টি, মিনহাজ, তামিম কানে ধরে সরে বলেছে। মেঘ তবুও মুখ ফুলিয়ে রেখেছে। মেঘ রাগে কটকট করে বলল, আপনি বাসায় না গেলে আমি একাই চলে যাব। মিনহাজ আর তামিম কাঁদো কাঁদো মুখ করে বলল, তোর পায়ে ধরলে মাফ করবি আমাদের? মেঘ রাগী স্বরে বলল, না, তোরা তোদের মতো থাক, আমি আমার মতো থাকবো। আবির মেঘকে নিজের দিকে ঘুরিয়ে মোলায়েম কণ্ঠে বলল, আমি চাই না আমার কারণে তুই তোর বন্ধুদের সাথে এমনভাবে সম্পর্ক নষ্ট করে দিস। ওটা শুধু একটা অ্যাক্সিডেন্ট ছিল, আর কিছুই না। ওখানে কারো দায়ী ছিল না। বোঝার চেষ্টা কর। তুই নিজেকে আর কষ্ট দিস না, প্লিজ। আমি পারবো না। আমি ভুল করেছি। আমি আমার ভুলের শাস্তি হিসেবে নিজেকে একা করেছি। আমি একাই থাকবো। আবির ঠান্ডা কণ্ঠে বলল, আমার কথা মানবি না? মেঘ এবার থামল। চোখ ছোট করে আবিরের দিকে তাকিয়ে রাগী স্বরে বলল, আপনি ওদের সাথে মেশার জন্য এত জোর করছেন কেন? আবির মলিন হেসে বলল, জানি না, কিন্তু আমি চাই তুই ওদের সাথে আগের মতো চলাফেরা কর। তুই আমার কথা মানবি কি না বল। তুই আমার কথা মানবি কি না বল। মেঘ কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলল, আমি ওদের সাথে কথা বললে আপনি যদি খুশি হন তাহলে আমি কথা বলবো। ধন্যবাদ। আবির সবার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আড্ডা দেওয়া শেষ হলে নিতে আসবে। মেঘরা কিছুটা এগিয়ে গিয়ে শান্তশিষ্ট জায়গা দেখে বসল। মিষ্টি উদ্গ্রীব হয়ে বলল, সরি মেঘ, আমাদের করা দুষ্টামিতে এত বড় বাঁশ খাও ভাবতেই পারিনি। প্লিজ মাফ করে দে। তামিম গম্ভীর কণ্ঠে বলল, আসলে আমাদের জায়গা থেকে যেটাকে ঠিক মনে হয়েছিল আমরা সেটাই করেছি, কিন্তু আমাদের করা কাজটা যে ভুল ছিল সেটা বুঝতেই পারিনি। বন্যা গম্ভীর কণ্ঠে বলল, আমি বহুবার তোদের সাবধান করেছিলাম, তোরা আমার কথা পাত্তাই দিসনি। তোদের জন্য তানভীর ভাইয়ের কাছে কত বকা খেতে হয়েছে আমার। এর দায় কে নেবে? মিনহাজ গলা খাঁকারে দিয়ে বলল, আসলেই আমাদের সেদিন তোর কথা শোনা উচিত ছিল। একমাত্র তুই ঠিক ছিলে। মিষ্টি বলে উঠল, বন্যা মেঘের ব্যাপারে বরাবরই ঠিক থাকে। আমরাই বারবার ভুল প্রমাণিত হই। আসলে আমরা মেঘের সত্যিকারের বন্ধু না। ডিপার্টমেন্টে পরিচয়, হয়তো 4-5 বছর একসঙ্গে পড়বো, তারপর যে যার মতো সব ভুলে চলে যাব। কিন্তু বন্যা, সে কিন্তু সেই স্কুল জীবন থেকে মেঘের সাথে আছে। মেঘ কেমন, ওর ইচ্ছে, পছন্দ অপছন্দ সব কিছু বন্যা সবচেয়ে বেশি জানে। অথচ আমরা বন্যার কথা না শুনে নিজেরা মায়া দেখিয়ে উল্টো বিপদে পড়লাম। তামিম গম্ভীর কণ্ঠে বলল, সত্যিই বন্যার মতো বান্ধবী পাওয়া ভাগ্যের বিষয়। মেঘ বলল, সেই ঘটনার পর আমিও বুঝেছি
বন্যা ছাড়া আমার আর কোনো বন্ধু নেই যে সত্যিই আমার ভালো চায়। মিষ্টি খানিক থেমে আবারও বলল, এই মেঘ, বন্যা তো তোর বেস্ট ফ্রেন্ড, তাই না? হুম, আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড। ছোট থেকে অনেক বান্ধবী হারিয়েছি, কিন্তু বন্যা সব সময় আমার পাশে ছিল, আর এখনও আছে। আল্লাহ বোধহয় চান আমরা সব সময় একসাথে থাকি। বন্যা হেসে বলল, হ্যাঁ, এই জন্যই তো দুজনে এক সাবজেক্টে চান্স পেয়েছি। মিষ্টি মেঘের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, মেঘ, তুই চাইলে তোদের সম্পর্কটা সারা জীবন এমন রাখতে পারবি। কিভাবে? মিষ্টি মোলায়েম কণ্ঠে বলল, বন্যাকে তানভীর ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিলে বন্যা তোর ভাবি হয়ে যাবে। তাহলে তোদের সম্পর্ক আজীবন এমনই থাকবে। বন্যা চেঁচিয়ে উঠল, জীবনেও না, পাগলের মতো কথা বলিস না। মেঘ কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ বলল, সত্যি তো? আমি এটা কোনোদিন ভাবিনি কেন? মেঘ বন্যার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, বেবি, তুমি কি আমার বন্যা মেঘের মুখ চেপে ধরে রাগী স্বরে বলল, আপনি যাকে অফারটা দিচ্ছেন সে আপনার তার ছেড়ে অফার শোনার জন্য একদম প্রস্তুত নয়। সরি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে। পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলেই। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।